ঘুম থেকে উঠলাম বন্ধুরা একটু আগে, মানে অনেকটাই বেলা হয়ে গেছে, আমার শরীরটা একদম ভালো লাগছে না, তাই না পেটের গন্ডগোল হচ্ছে নাকি, খুব মানে আনইজি ফিল হচ্ছে, উঠতে ইচ্ছা করছে না। একটু গ্যাসের ওষুধ খেলাম, তার আগে আবার একটুখানি আরেকটা কি একটা যেন সরবালিন, ওটা খেলাম। কদিন ধরে আমার পেটটা ক্লিয়ার হচ্ছে না, কিন্তু তাই জন্য আজকে একটু বেশি এক্সট্রিম হয়ে গেছে, খুব অস্বস্তি লাগছে। তো এই বলে আজকে দিনটা শুরু করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঠাকুরঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জানি না যে কতটুকুনি ব্লগ করতে পারবো কি না, তো দেখি কীভাবে কী করি। আর আজকে বললাম তো দিদি এসেছে, তো দিদি আর আমার ভাগনা দুজনে রয়েছে, দেখি। তো ছেলে তো তাদের সাথেই মত্ত হয়ে আছে, এবার আস্তে আস্তে কতটা কী করা যায় দেখা যাক। ফ্রেশ হয়ে এলাম, এবার খিদে পেয়ে গেছে, দিয়ে আমি খেতে শুরু করে দিয়েছি। একটা পাউরুটি, একটু আলু চচ্চড়ি, আর একটা জিলেপি, আর একটা ছানা ছিল, চা দিয়ে খুব ভালো লাগছিল খেতে, খেলাম। খাওয়া দাওয়ার পরে শরীরে একটু এনার্জি এসেছে। এবার আমি একটু ছেলের বইপত্রগুলো গুছিয়ে রাখছি, আগামীকাল থেকে স্কুল খুলবে, তাই বিভিন্ন রকমের বই, ওর যেগুলো আমি অনলাইন থেকে কিনেছিলাম, এই একটা বই, এখানে 365টা পেজে কতগুলোই ড্রয়িং আছে, সেগুলো বিভিন্ন অ্যাক্টিভিটিসের বই, ড্রয়িং বই, আরও গল্পের বই, স্কুলের খাতা, এই সমস্ত স্কুলের ব্যাগ এগুলো মুছে মাছে সব রেডি করে রাখছি। যে এবার কিন্তু মানে মজার কথা হলো, রেডি করে রাখার পরেও পরের দিনকে ও স্কুল যায়নি, কারণ ওর দাদারা ছিল, দাদা পিপিতা ছিল বলে ও স্কুলে সেদিনকে আর যেতে চাইলো না। ঠিক আছে, বাচ্চা মানুষ, মনের উপরে ওকে প্রেশার দেবো না, তো তাই জন্য আর ওকে জোর করলাম না। পরের দিন আবার গেছিলো। তো এই সব কিছু গুছিয়ে আমি তো একবারে ঘেমে নিয়ে শান্তি হয়ে পড়েছি। এই যে ব্লু কালারের ব্যাগটা দেখছি না, এটা ও আমাকে না, ওকেই দিয়েছে, আমার এক বান্ধবী দিয়েছে ওকে। সে আবার অনেকগুলো ইংলিশের এবিসিডি বই, অবার বই, খাতা, পেন্সিল, রং, ড্রয়িং বুক, অনেক কিছু দিয়েছিল। তো সব কিছু এখনও আছে, যে কালারগুলোকে আবার ঠিক করে গুছিয়ে গাছিয়ে রাখছি। আমার হারমোনিয়ামটাও দেখা যাচ্ছে, ওখানটাও পরিষ্কার করে রাখবো, যতটুকু পারলাম শেয়ার করলাম, বাকিটা আবার ক্যামেরাটা অফ করেই করেছি। গোছানোর দিকে না আমি মানে অতটা বেশি পড়বো না, যে সবসময় একদম টিপটপ গুছিয়ে গাছিয়ে রাখবো, ওরকম জামা কাপড় গোছাতেও আমার আলসি লাগে, মানে জায়গাপত্র গুছিয়ে তারপরে সেটা মেনটেন করি, আস্তে আস্তে যে সেটা মেস হয়ে যায়, ব্যাস তখন আমার আর ইচ্ছা করে না। এটা ওর বাড়ির পেন্সিল বক্স, আমার এই যে কালো রঙের ডায়েরিটা, আমার মনের কথা মাঝে মাঝে একটু লিখে রাখি। নতুন জিনিস কিনে এনে অনেকেই অপেক্ষা করতে পারে সেটাকে ইউজ করার, যেমন আমি, কিন্তু এই যে ব্যক্তিকে দেখছেন, এই আবার নতুন জিনিস কোনো কিনে এনে সেটাকে আর ফেলে রাখতে একদমই পারে না। সেটাকে তৎক্ষণাৎ ইউজ না করলে ওর নাকি রাত্রিরে ঘুম আসে না, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, জেগে জেগে ওঠে যে ওটা ইউজ করা হলো না। তো ভালো কথা, সেটাকে ভেবেই ও ট্রিম করতে শুরু করে দিল। চুলদারি সব কাটা আছে বলে নিজের, এই দেখুন কি ট্রিম করে। ভিডিওটা রেখে দিই, কি মা, একটু আগে যদি আগের ভিডিওটা নিতাম তাহলে ডিফারেন্সটা বোঝা যেত। মাকন্দ লাগছে পুরো। এই দিন সন্ধেবেলাতেও আবার আমি দোকান থেকে গিয়ে, ভাগনা মানে আমার বড় ছেলে গিয়ে পিৎজা নিয়ে এসেছিলো, একটা ভেজ পিৎজা আর একটা চিকেন পিৎজা। এই যে দোকানটা দেখলেন 107 স্ট্রিট, 107 না কি নামটা আমি ভুলে গেলাম। তো এই আমাদের একদমই কাছে, এখানে আমাদের একটা ফুড লেন আছে একদম বাড়ির কাছে, ওখান থেকে নিয়ে এসেছে। এই যে 107 সামথিং, দেখতে পাচ্ছি না নামটা, আমি মনেও করতে পারছি না। এই যে চিকেন পিৎজা, আর ওটা হলো ভেজ পিৎজা। ভেজটা ছেলের জন্য, কারণ চিকেনটা একটু ঝাল হয়, আর ওটা মানে সবাই খেয়েছে, যদিও কারোর একার পার্সোনাল বলে নয়, তো ওটা খুব এনজয় করেছে সবাই, দারুণ লাগে। এদের দোকানে পিৎজাটা এত সুন্দর বানায়, এত চিকেন দেয়, এতটা চিজ দেয়, মেয়োনিজ দেয়, সব কিছু ভেজিটেবলস দেয়, সমস্ত কিছু এত ভালো পরিমাণে দেয় না, দামটাও কিন্তু অনেক কম।
চিকেন পিৎজাটা 150 টাকা, আর ভেজ পিৎজাটা 130 টাকা। এই যে দিদিকে বললাম আয় করো। পিৎজা খেয়ে, চা খেয়ে, সমস্ত হয়ে গিয়ে সমস্ত পাট চুকে যাওয়ার পরে আমি চললাম রান্নাঘরের দিকে। খাওয়া কাপগুলোকে রেখে, বাসনপত্রগুলোকে একবার নজর বুলিয়ে দেখলাম চালটাই আগে ভিজিয়ে রেখেছি, ভাত বসাতে হবে। তো ভাত বসানোর আগে যে কটা ভাত আছে ওটাকে একটু খালি করতে হবে, তো সেটাই আগে করছি। একটা বাটি নিয়ে নেব, বাটি নিয়ে তার মধ্যে আগের ভাতটাকে খালি করে নিয়ে আবার জল দিয়ে ইন্ডাকশানে আমি বসিয়ে দেবো। এরপরে আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হলো জিরে আর গোলমরিচটা গুঁড়ো করে রাখা। আমি এগুলো বাড়িতেই করে রাখি সাধারণত, দেখাচ্ছি আমি। আর এদিকে আজকে রান্না হয়েছিল পমফ্রেট, টক ডাল, ছেলের জন্য আলু ভাজা, মাছ ভাজা আর ডাল সিদ্ধ। ভাতটা বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে রাখলাম। এদিকে কড়াইটাকে গরম করলাম। কড়াইটাকে জাস্ট গরম করে গ্যাস অফ করে দিয়ে তার মধ্যে আমি গোটা জিরেটা রেখে দেবো। এদিকে মিক্সিতে যে আমি ড্রাই মশলাগুলো গুঁড়ো করবো, তার জন্য আমার মিক্সিটা শুকনো দরকার। এবার একটু একটু জল মিক্সিতে রয়েই যায় সব সময়, রোদ্দুরে দিয়ে ভালো করে না শুকালে না একদম একটু সাথে সাথে ভিজে ভিজে একটু থাকেই জল। তো আমি কি করি, প্রথমে একটু মুছে নিয়ে একটু গ্যাসের উপরে একটুখানি ধরি, যে দেখুন দেখাচ্ছি কেমন, এই যে একটুখানি ধরি, বেশি না, আবার হাতে যেন ছ্যাঁকা না লেগে যায়, গাটা কিন্তু বেশ গরম হয়ে যায়। জানি না এটা কতটা সেফ বা এটা করা উচিত কিনা, কিন্তু আমি এটা করে থাকি যাতে এটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি। এরকমভাবে মুছে নিয়ে এবার যদি কড়াই বসিয়ে দিই বা কোনো কিছু গ্যাসে থাকে, তার পাশে আমি সাইডে রেখে দিয়েও ওটাকে আমি একটু শুকিয়ে নিই। ঢাকনাটাকে দিই না, যেহেতু ঢাকনাটার মধ্যেই রাবারটা আছে, ঢাকনাটাও প্লাস্টিকের, ওটার প্রয়োজন নেই। ওটাকে ভালো করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিলেই হয়ে যায়। তো এই দেখুন আমি এখানে বসিয়ে রাখলাম, ওটাকে হয়েই গেছে শুকনো। এরকম করলে তাড়াতাড়ি শুকিয়েও যায় আর মশলাটা ভালো করে গুঁড়ো হয়ে গেল, ওটা ভিজে ভিজে সাথে সাথে কিছু থাকে না। এই যে আগের মাসে আমি মেট্রো থেকে মাল নিয়ে এসেছিলাম, তখনই 250 গ্রামের জিরের প্যাকেটটা এনেছিলাম। তো সেটাকে আমি আর্ধেকটাকে গুঁড়ো করে রাখবো। আমার জিরে গুঁড়ো না করে রাখলে না কাজের সময় খুব অসুবিধা হয়। তো এই যে অর্ধেক নিয়ে নিলাম, বাকি অর্ধেকটাকে আমি গাটার দিয়ে লাগিয়ে রাখবো। আর ওই যে গোলমরিচটা দেখছেন, ওটাকে আমি এবার গুঁড়ো করে নেবো। ওটাকে আমি আর গরম করিনি, তবে এখন মনে হচ্ছে গরম করে নিলেই ভালো হতো, একটু কেমন ভিজে ভিজে টাইপেরই দেখতে লাগছে। তো যাই হোক, বেশি দিন তো ওটা অত যাবে না। এই যে আমার গোলমরিচের শিশি, এবার গোলমরিচটা গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গুঁড়ো করে নেব আমার জিরেটা, ওটাও ঠান্ডা হয়ে গেছে, গরম কড়াইতে রেখে একটুখানি গরম হয়ে গেছিলো, আবার গরম হয়ে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি জিরেটাকে ওর মধ্যে নিয়ে, এই যে দুবারে করেছি, ওটা একবারে ধরছিল না, বেশ অনেকটা। 250 গ্রাম বুঝতেই পারছেন, 135 করে দুবারে করেছি। ব্যাস এইভাবে গুঁড়ো করে রেখে দিই, আবার তরকারি ইউজ করি। এই যে এটা হলো আমার দিদি। দিদি একটু হাই করো। সব সময় যখনই আসে তখনই আমাকে অনেক হেল্প করে, রান্না বান্না, ঘর ঝাড় দেওয়া, সব কিছুতেই হেল্প করে। আজকেও তার অন্যথা হয়নি। এই যে পটল কাটতে বসে গেছে, রাত্রিরে রান্না করব আলু পটল সয়াবিন দিয়ে। এবার ও কেটে একটু সাহায্য করছে। আমি যেহেতু এখানে একটু জিরে আর গোলমরিচটা গুঁড়ো করছিলাম, তো ও বললো দাঁড়া আমি করে দিই, সব সময় করে। এই দেখুন, ভালোই হলো ও হেল্পটা করে দিচ্ছে বলে, তাই নাহলে আমার আরও দেরি হয়ে যেত। ঠিক আছে, এরপরে দেখি আরেকগুলো করে আবার রান্নাটা আপনাদের দেখাবো। এই যে এবার আমি বসিয়ে দিলাম পটল আলু সয়াবিনের তরকারিটা। প্রথমে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি আলুটাকে ভাজবো বলে দিয়ে দিয়েছি। আলুটা হালকা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে মিশিয়ে দেবো কেটে রাখা পটলটা। এই যে 2-4 বার একটু ভালো করে নাড়াচাড়া করে, একদম বেশি লাল করে ভাজতে হবে না, কারণ পটলের সঙ্গে সয়াবিনের সঙ্গেও আবার ভাজা হবে। তো এই যে এটা রয়েছে পটলটা, দিদি দেখুন কি সুন্দর কেটেছে। আর ভাত উপর দেওয়া হয়ে গেছে। এই যে সয়াবিনটাকে চিপে চিপে আমি নেব। আর এই যে মশলার মধ্যে আমার জিরের গুঁড়ো,
টমেটো, কাঁচা লঙ্কা আর আদা আছে। এটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়েই আমার তৈরি হয়ে যাবে। এটা আবার পরের দিন দুপুরবেলায় একটু পাকা আম কাসুন্দি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর অল্প নুন দিয়ে মেখেছিলাম। যদি কেউ ট্রাই না করে থাকেন অবশ্যই করে দেখবেন। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, বাই।